যখন যেতাম আমার পিছন পিছন ঘুরত। ওই বেটাকে আমি জয়েন করেছিলাম তৃণমূল, ওকে 26-এ মালতীপুরে আমি হারাবো। ক্ষমতা যতক্ষণ থাকবে রোহিঙ্গা ততক্ষণ আসবে। এখানে আমরা এখন তো সংখ্যালঘু হয়ে গেছি 43%। যেদিন দেবশরণ বাবুরা জিতত সেদিন আমরা 65%। ধর্ম পরিবর্তন করে হিন্দু হয়ে যাচ্ছেন এনআরসির ভয়ে, অনেকে ধর্ম পরিবর্তন করছেন ওপার থেকে এসে হিন্দু হয়ে যাচ্ছেন এনআরসির ভয়ে। এগুলো বলি নির্বাচনী প্রচারে সব এই বিধানসভা জিতবেন তৃণমূল প্রার্থী বলছেন, করবেন তো। বাবার মেয়ে মিলে ওয়াকফের সম্পত্তি চুরি করেছেন কৃষ্ণনগরে। ওই জন্যই তো ওনার বাবাকে পিতৃদেবকে 16 সালে এখানকার লোক হারিয়ে দিয়েছে। আমি শুধু এখানে তো আমরা যে ভোট পাই পুরো পাবো, চিন্তা নেই। আর ওদের বললাম যদি তৃণমূলকে হারাতে হয় তাহলে হাসনুজ্জামান বা বাইরনের মতো কাবিল শেখকে ভোট দিয়ে ভোট নষ্ট করবেন না। যদি তৃণমূলকে সত্যিকারে সরাতে হয়, পরিযায়ী শ্রমিকদের বাড়ি ফেরাতে হয়, শিক্ষিতদের চাকরি পেতে হয়, মা বোনের সম্মান রক্ষা করতে হয়, তাহলে বিজেপির কোনো বিকল্প নেই। কল্যাণী বিশ্ববিদ্যালয় কর্মচারী চাকররা কি বললো তার উত্তর দিব। আরে ঝাড়ে বাঁশ একরকম হয়। ওদের যে মালিক মমতা ব্যানার্জি বিধানসভায় বিরোধী দলনেতাকে বলছে হাম্পিং ডাম্পিং। হাম্পিং মানে হচ্ছে ফোর্সফুল সেক্স। এর থেকে আর নোংরা কথা কি হচ্ছে? ঝাড়ে বাঁশ একই রকম হয়। এই যে সামনে বাঁশ ঝাড় দেখছেন না, সরল ঝাড়ে সরল বাঁশ হয়, পিক্সি ঝাড়ে পিক্সি বাঁশ হয়, কাঁটা ঝাড়ে কাঁটা বাঁশ হয়। মমতার ঝাড়ে ওই রকম মালই থাকে। মমতা ব্যানার্জি নিজেই একটা তো নোংরা। প্রধানমন্ত্রীকে যে ভাষায় কথা বলেন, অমিত শাহজিকে যে ভাষায় কথা বলেন, হিন্দু ধর্মকে গন্ধা ধর্ম বলেন, মহাকুম্ভকে মৃত্যু কুম্ভ বলেন, এর থেকে আর খারাপ কি বলি? ওর কথার উত্তর দিই না। 26-এর নির্বাচনের আগে দলকে শক্তিশালী করবার জন্য এবং এই রাজ্যটিকে তৃণমূল কংগ্রেসের মোকাবিলার জন্য কি চিন্তা ভাবনা করছে? কি চিন্তা ভাবনা করছে আপনারা বুঝতে পারবেন 26-এ। তাড়াহুড়া করছেন না। আমরা তো সনাতন এবং আদিবাসীদের ভোট নিয়ে 2,33,27,000 ভোট পেয়েছি। আর মমতা বন্দ্যোপাধ্যায় তোষণের রাজনীতি করে একটি বিশেষ সম্প্রদায়ের 2 কোটি ভোট নিয়ে সীমাহীন ছাপ্পা মেরে তিনি 2,75,00,000 ভোট পেয়েছেন। এ তো কারেন্ট হিসাব লোকসভাতে 5% সনাতনীরা আর বেশি ভোট দিয়ে দেবে বাড়ি থেকে বেরিয়ে। এটাও হরিয়ানা হবে, দিল্লি হবে, মহারাষ্ট্র হবে। আমরা রাষ্ট্রবাদী সনাতনীদের জাগ্রত হওয়ার আবেদন জানাচ্ছি। যোগীজির স্লোগান বাটেঙ্গে তো কাটেঙ্গে, মোদীজির স্লোগান এক रहेंगे তো সেফ रहेंगे। এই স্লোগানেই বাংলা থেকে এরা বিদায় নেবে। আমার স্লোগান একটাই, হ্যালো WB, বাই বাই টিএমসি, बाई बाई किए। शुभेंदु दा, ये कालीगंज तो संख्यालघु की एरिया है, इसमें आपका कोई स्पेशल स्ट्रैटेजी है ये सीट करने के लिए? आपका तो परसेंटेज वोट है, उससे ज्यादा वोट के लिए आपकी कोई स्ट्रैटेजी? देखिए वोट में क्या होगा ये जनता जनार्दन ठीक करेगा। हर वक्त संख्यालघु वोट टीएमसी को नहीं मिल भी सकता है। कुछ दिन पहले सागरदीप में जो बाई इलेक्शन हुआ, संख्यालघु वोट बीजेपी में नहीं दिया, वो लोग कांग्रेस को दे दिया। संख्यालघु लोग क्या करेगा उनको पूछ लीजिए, लेकिन हम लोग को जो वोट देता है वो कौन है आपको भी पता है। वो वोट बरकरार रखने के लिए
और मजबूत ताकत का साथ पूरा के पूरा धुलियान, शामशेरगंज, मोथाबाड़ी, महेशतला का बाद पूरा के पूरा वोट एक साथ कमल के निशान पर लाने के लिए हम लोग का मेहनत भी है, कोशिश भी है। बाकी वो लोग 57% है, क्या करेगा वो लोग को पूछ लीजिए, मुझे पूछने का जरूरत नहीं है। ভুলে যাচ্ছেন যে গুজরাটে দুর্গাপুজো করতে গেলে সেখানে এসে জিহাদিরা যদি প্রতিবাদ করে, হাঙ্গামা করে, তাহলে দুর্গাপুজো বন্ধ করে দেওয়া হয় না। সেখানে যদি রামনবমীর মিছিল হয় সেখানে আদালতে যেতে হয় না। সুতরাং মুখ্যমন্ত্রী এবং ফিরহাদ হাকিম সেদিনকে বিধানসভাতেও যে বলেছেন যে আমরা এখানে মিলেমিশে থাকি, এটা বাংলার 10 কোটি মানুষ জানে যে হিন্দুরা মুসলমানরা মিলেমিশে থাকতে চায়, কিন্তু এই সরকার জিহাদি মুসলমানদের উস্কিয়ে তাদের নিজস্ব রাজনৈতিক এজেন্ডার জন্য আজকে এই ধরনের ভোট ব্যাংকের জন্য তারা এই ধরনের দাঙ্গা ক্রিয়েট করছেন। এবং ক্রিয়েট করছে বলবো না, যখন দেখতে পেল সকালবেলা 11টার সময় যে এখানে একটা জমায়েত হচ্ছে মহেশতলায়, লোকজন বেরিয়ে আসছে, তখনই কিন্তু পুলিশ ফোর্সকে দিয়ে তাদেরকে মানে ডিসপার্স করার ব্যবস্থা করা উচিত ছিল। কিন্তু 11টা থেকে প্রায় 2টো অবধি সেখানে কোনো অ্যাকশন নেওয়া হয়নি। 50 জন পুলিশ অফিসার দাঁড়িয়ে দাঁড়িয়ে, পুলিশের কর্মী, তারা দাঁড়িয়ে দাঁড়িয়ে শুধু দেখেছে আস্তে আস্তে জটলা বেড়েছে জিহাদি মুসলমানদের, এবং তারপরে আউট অফ হ্যান্ড হয়ে গেছে। সুতরাং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আপনি একজন পুলিশ মন্ত্রী এবং আপনি একজন স্বরাষ্ট্রমন্ত্রী হয়ে আপনি, আমি বলবো, ইচ্ছে করে আপনি এই দাঙ্গাগুলো বাধাচ্ছেন। কারণ আপনার যদি ইচ্ছে থাকতো, আপনি পুলিশ মন্ত্রী, আপনি তখনই ডিসপার্স করে ঠান্ডা করে দিতেন। কিন্তু আপনি বরাবর আমরা দেখছি পুলিশকে আপনি আপনার নিজস্ব এজেন্ডার জন্য ব্যবহার করছেন। কোনো সময় পুলিশ মার খাচ্ছে, অপমানিত হচ্ছে, আপনার কর্মীদের পক্ষে আপনি দাঁড়াচ্ছেন, যে কর্মীরা এক একটা টেররিস্ট এবং অ্যান্টি সোশ্যাল, যেমন অনুব্রত। আর কোনো সময় আপনি পুলিশদের মার খাওয়াচ্ছেন এই মুর্শিদাবাদ আর মহেশতলার মতো মুসলিম অ্যাপিজমেন্টের জন্য। তাই দলের জন্য, দলের অ্যান্টি সোশ্যালদের পক্ষে আপনি দাঁড়াচ্ছেন, সেখানেও পুলিশরা অপমানিত হচ্ছে। আবার আপনি অ্যাপিজমেন্টের জন্য আপনি পুলিশদের মার খাওয়াচ্ছেন, তাদের মাথা ফাটছে। আপনার ভোট ব্যাংকের পলিটিক্স তো না, দুদিকেই পুলিশরা, কিন্তু নিচু তলার পুলিশরা তারা অপমানিত হচ্ছে, তারা মার খাচ্ছে। তাই আমি নিচু তলার পুলিশদের বলবো, আপনারা রুখে দাঁড়ান। আপনাদেরকে 2000 জিহাদির সামনে ফেলে দেওয়া হচ্ছে, কোনো ফোর্স নেই, কিছু নেই। কেন কোনো অজপাড়াগায় দাঁড়িয়ে আছে নাকি? ফোর্স পাঠাতে পারেনি? 11টা থেকে দুপুর 2টো অবধি কি করছিলেন রাজীব কুমার? কেন ফোর্স পাঠাননি? আর তারপর যখন এলওপি দেখা করতে যান, আপনার সেই সাহস নেই এলওপির সামনে দাঁড়িয়ে কথা বলার। ধিক্কার আপনাকে, ধিক্কার মুখ্যমন্ত্রীকে। আমরা আজকে খুব অবাক হয়ে গেলাম যে আজকে সকালবেলা আমরা যখন বিধানসভা ঢুকছি তখন আমাদের গাড়ি তল্লাশি করা হচ্ছে। এখন তল্লাশির যদি বিষয় থাকে, সিকিউরিটি ইস্যু, তাহলে তো যেদিন থেকে বিধানসভা খুললো সেদিন থেকেই সেটা করা উচিত ছিল। কিন্তু গতকাল যখন আমরা প্রতিবাদ করেছি মহেশতলার দাঙ্গা নিয়ে, মা তুলসীকে নিয়ে, হাতে মা তুলসীকে নিয়ে এবং ঝান্ডা নিয়ে, তারপর থেকেই পরের দিন 24 ঘন্টা যেতে না যেতে হঠাৎ করে তল্লাশি, এটাই বোঝাচ্ছে। এবং আমাদের যারা সিকিউরিটি তারা এই কথাই বলল যে অধ্যক্ষ মহোদয়ের নির্দেশে তারা গাড়ি তল্লাশি করছে। তো আমার প্রশ্ন সিকিউরিটিকে এবং অধ্যক্ষ মহোদয়কে, বিজেপির এমএলএদের গাড়ি চেক করছেন, হয়তো টিএমসির এমএলএদের গাড়িও চেক করবেন। মুখ্যমন্ত্রী আরেকজন এমএলএ, মুখ্যমন্ত্রী হওয়ার সাথে সাথে তিনি কিন্তু একজন এমএলএ, তার গাড়িও চেক করবেন তো? এবং অধ্যক্ষ মহোদয়, আপনি যদি মনে করে থাকেন যে আমাদেরকে গাড়ি চেক করে আপনারা আমাদেরকে মানে প্রতিবাদ করা থেকে আটকাবেন, প্রতিবাদ কিন্তু চলবে। সে আপনি আমার গাড়ি চেক করুন, আমাদের গাড়ি চেক করুন, আমাদের ঝান্ডা বা তুলসী মা তুলসী গাছ
ভেতরে না নিয়ে যেতে দিন। প্রতিবাদটা কিন্তু হবে, আপনি প্রতিবাদ আমাদের আটকাতে পারবেন না। যদি সেই ইন্টেনশনে আপনি আমাদের গাড়ি চেক করছেন, প্রতিবাদ কিন্তু চলবে। বাঙালিকে প্রতিবাদ করা থেকে বিরত আপনি রাখতে পারবেন না। কি বলবেন? দেখুন, আমার কাছে নির্দিষ্ট তথ্য, ছবি সহ ভিডিও সহ তুলে দেওয়া হয়েছে। দীর্ঘদিন ধরে এই বিষয়টি সরকারের কাছে স্থানীয় স্তরে এবং অন্যান্য জায়গায় বলা সত্ত্বেও তুফানগঞ্জের রশিদ বিলে আদিবাসী ভাই বোনেরা তারা সেখানে একটি বস্তিতে বসবাস করেন এবং তাদের জীবন জীবিকার জন্য তারা চা বাগান বা চা পাতা চাষ করে থাকে। দেখা যাচ্ছে ওখানে সেই চা বাগান জেসিপি দিয়ে উপড়ে ফেলা হচ্ছে এবং চা বাগান খালি করা হচ্ছে। বিষয়টি অত্যন্ত দুর্ভাগ্যজনক। ফরেস্ট আইন অনুযায়ী এইভাবে উচ্ছেদ করা অনুচিত। পুরো বিষয়টি আমি আজকে বিধানসভায় এনেছি। আমাদের শ্রমমন্ত্রী ওখানে উপস্থিত ছিলেন, আইনমন্ত্রী ছিলেন, যে এইভাবে চা বাগান উচ্ছেদ করা রাজ্য সরকারের মানসিকতার ছবি আরো স্পষ্ট করেছে। আমি বারবার করে বলেছি যে উত্তরবঙ্গের চা শিল্প আগামী কিছুদিনের মধ্যে ধ্বংস হয়ে যাবে এই রাজ্যের সরকারের নীতির কারণে। প্রথমত বলা হয়েছিল লিজিল্যান্ডকে ফ্রি হোল্ড করে সেখানে বিভিন্ন ধরনের প্রকল্প করার কথা। আজকে দেখা যাচ্ছে চা বাগান একেবারে লিভিং টি ফিল্ড, সেটাকে উপড়ে ফেলা হচ্ছে চা গাছ। সেখানে নিশ্চিতভাবে পরবর্তীকালে কোনো ধরনের বাণিজ্যিক হোক বা অন্য ধরনের কোনো প্রকল্প কেউ বা কারা করবে, এই ধরনের কাজ অনুচিত, সেটা জানাই। এবং কারা করছে, ওখানকারই স্থানীয়রা করছে। এবার প্রত্যুত্তরে শ্রমমন্ত্রীর স্পিরিটটা আমি গ্রহণ করেছি। উনি বলেছেন আমাকে সবটা পাঠাতে, আমি ওনাকে পাঠিয়েছি। বলেছেন এটা যদি হয় তাহলে আমরা অবশ্যই ব্যবস্থা নেব। কিন্তু এই প্রসঙ্গে আমি শ্রমমন্ত্রীকে শুধু এইটুকু, আইনমন্ত্রীকে এইটুকু স্মরণ করে দিয়েছিলাম যে 2022 সালে আমাদের মোহরগাঁও গুলমাতে অলোক চক্রবর্তী তৃণমূল কংগ্রেসের এখন মনে কি সম্পাদক ওনার রাজ্যে, উনি ওনার পরিবার একটা চা বাগানের মধ্যে রিসর্ট তৈরি করে। প্রতিবাদ করার পরে কাজ বন্ধ হলো, আজ পর্যন্ত সেই রিসর্ট ভাঙেনি। তো মলয়বাবু বলেছেন যে ওটা ভাঙবেন। তো আমি দেখতে চাই ইলেকশনের আগে উনি ভাঙেন নাকি আমরা ক্ষমতায় এসে ওটা ভাঙবো, সেটা অবশ্য সময়। স্থানীয়ভাবে এরকম একটা কাজ হচ্ছে, এটা নিছক স্থানীয় উদ্যোগে হচ্ছে বা এর পিছনে কারোর মদত নেই আপনার মনে হতেই পারে? শাসকের মদত ছাড়া এই ধরনের কাজ হওয়া অসম্ভব। আমাদের স্থানীয় জেলা পরিষদের সদস্য তিনি বিষয়টি আমাকে দৃষ্টি আকর্ষণ করেন এবং আমি দায়িত্ব নিয়ে সেই বিষয়টি মাননীয় মন্ত্রী এবং সদনের মধ্যে তুলে ধরেছি। আশা করি ব্যবস্থা নেবেন এবং আমি আশা করব যে এই প্রসঙ্গে ডিএম বা তদানীন্তন যারা আছেন তাদেরকে মন্ত্রীর দপ্তর থেকে নির্দিষ্টভাবে নির্দেশিকা দেওয়া হবে কি করতে হবে। ট্রাইবাল মানুষ কত যুক্ত, মানে জড়িত এর সঙ্গে? একটা ট্রাইবাল কলোনি যাকে বলা হয় এবং জনসংখ্যা আমার এক্সাক্ট ফিগার আমাকে দেয়নি, তবে একটা ছোট বস্তির মতন সেখানে রয়েছে।